নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা থেকে হিস্ট্রি BHIC 134 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 টু 1947 এই বিষয়ের ইউনিট নাম্বার 10 টপিক ইমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের উত্থান ও বিকাশ। এই আলোচনায় সমস্ত পাঠক সমাজকে রিজিওনাল সেন্টার কলকাতার পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে এই শুভ মুহূর্তক্ষণে দাঁড়িয়ে যে বিষয়গুলির উপর আমি আলোকপাত করার চেষ্টা করব তা হলো ভারতের বিপ্লবী জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কিভাবে বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে বিকশিত হয়েছিল এবং বিপ্লবী আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে কতটা প্রভাবিত করেছিল, সেই আলোচনার আজকে আমার প্রারম্ভিক পর্বে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান এবং ভাবাদর্শগত দিক সম্পর্কে আলোকপাত করব। তারপর আমি আলোচনা করব বাংলায় বিপ্লবী আন্দোলন, মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন, পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন, ভারতের বিভিন্ন প্রাদেশিক স্তরে যে বিপ্লবী জাতীয়তাবাদের বিকাশ হয়েছিল তার ওপর আমার আলোচনাকে যেমন প্রসারিত করব, তেমনি তার পাশাপাশি ভারতের বাইরে বিপ্লবী আন্দোলনের যে ব্যর্থতার দিক তার কারণ তুলে ধরার পাশাপাশি জাতীয়তাবাদী আন্দোলনে বিপ্লবী আন্দোলনের গুরুত্বের প্রাসঙ্গিক দিক এর উপর আলোকপাত করব। এর পাশাপাশি সার্বিকভাবে ভারতীয় জাতীয়তাবাদ প্রসঙ্গে আমরা একটা অবজারভেশন বা প্রাসঙ্গিক কিছু মতামত এর উপর আলোচনাকে আবদ্ধ করব। আমার প্রথম আলোচনা বিপ্লবী জাতীয়তাবাদ এবং তার মধ্যে দিয়ে যে বিপ্লববাদ বিকশিত হয়েছিল 1905 পরবর্তী পর্বে, সে বিষয়ে আমি একটা আভাস পাঠক সমাজকে দিয়েছিলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে বিপ্লববাদ বা বিপ্লবের এই আদর্শ গুপ্ত সমিতি গঠন বা গুপ্ত ধারায় জাতীয় আন্দোলনকে বিকশিত করার উদ্যোগ 1905 বা তার পরবর্তী পর্বের থেকেই যে সূচনা হয় তা কিন্তু নয়। আমরা ভারতবর্ষের বিপ্লবী জাতীয়তাবাদের প্রথম জাগরণ মহারাষ্ট্রে লক্ষ্য করেছিলাম এবং সেই সময়কাল মোটামুটি ভাবে 1860-এর
দশক। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিপ্লববাদ বা বিপ্লবী জাতীয়তাবাদ তা যতই স্বদেশী আন্দোলন পরবর্তী পর্বে বা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বিকশিত হোক না কেন, তার সূচনা আরো পূর্বেই হয়েছিল। বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় তথা ভারতে যে বৈপ্লবিক সন্ত্রাসবাদ এই কার্যকলাপ এর সূচনা হয়েছিল, তার কারণ হিসেবে কাজ করেছিল কংগ্রেসি রাজনীতির বা কংগ্রেস নামক যে মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে নরমপন্থী এবং চরমপন্থীদের সক্রিয় জাতীয়তাবাদী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ব্যর্থতা থেকে। অর্থাৎ সরকারি দমন নীতি এবং সরকারি নীতি বিরুদ্ধে প্রতিবাদ এর প্রেক্ষাপটে বিশেষ করে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে ব্যাপক আকারে বৈপ্লবিক জাতীয়তাবাদের বিকাশ নতুন করে ঘটতে শুরু করে। আমরা দেখেছি চরমপন্থী নেতাদের জনগণকে সার্থক নেতৃত্ব দানের ব্যর্থতা কিভাবে যুব সমাজকে হতাশ করে এবং তারা বন্দুক, গোলাবারুদের আশ্রয় নিয়ে দেশমাতৃকাকে উদ্ধার করার বা দেশমাতাকে উদ্ধার করার চেষ্টা করে। তবে বিপ্লবীদের আদর্শগত প্রেরণা তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ থেকে, গীতার নিষ্কাম কর্মযোগ থেকে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে, ঋষি অরবিন্দের ভবানী মন্দির থেকে এবং ভারতের বাইরে বিভিন্ন ঘটনা প্রবাহ, বিশেষ করে ইটালির বিখ্যাত জাতীয়তাবাদী জোসেফ ম্যাকসিনি ও তার সহযোগী গ্যারিবোল্ডের আদর্শবাদ, ফরাসি বিপ্লবের আদর্শবাদ, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, রাশিয়ার বিরুদ্ধে ক্ষুদ্র জাপানের জয় এবং রাশিয়ার নিহিলিস্ট এবং পপুলিস্ট আন্দোলন, আইরিশদের জাতীয়তাবাদী আন্দোলন ইত্যাদি নজির বৈপ্লবিক তৎপরতাকে নতুন ভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল বা পুষ্ট করেছিল। বিপ্লবীরা অত্যাচারী ব্রিটিশ শাসকদের এবং তাদের সাহায্যকারী বিশ্বাসঘাতকদের হত্যা করতে বা ত্রাস সঞ্চার করতে
কোন রকম ভাবে কুণ্ঠাবোধ করেননি। অর্থাৎ তারা কোন রকম হীনমন্যতায় ভোগেননি। তাদের মূল উদ্দেশ্য ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ এবং সক্রিয় কর্ম উদ্যোগের মাধ্যমে দেশ ও মাতৃকাকে উদ্ধার করা। তবে তারা কখনোই সাধারণ মানুষকে হত্যা করতে চাননি বা সাধারণ মানুষকে বিব্রত করাও তাদের লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে ছিল না। এই বৈপ্লবিক কার্যকলাপকে ইংরেজ লেখক ভ্যালেন্টাইন চিরন তার বিখ্যাত ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থে হিন্দু বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে ইংরেজ জাতি ও ইংরেজি সভ্যতার প্রতি ক্ষোভ ও অসন্তোষ থেকে এই ঘৃণা ও বিদ্বেষের বা আন্দোলনের সূত্রপাত হয়। যদিও ঐতিহাসিক জুডিথ ব্রাউন চিরনের মতের প্রতিধ্বনি করে বলেছেন, সন্ত্রাসবাদীরা হলো হিন্দু গোঁড়ামি ও পাশ্চাত্য শিক্ষা থেকে সৃষ্টি হওয়া বা উদ্ভূত ফসল। তবে একথা অনস্বীকার্য যে ইতিহাসবিদরা বিশেষ করে ভ্যালেন্টাইন চিরন এবং জুডিথ ব্রাউন, ভ্যালেন্টাইন চিরন এবং জুডিথ ব্রাউন এই আন্দোলনকে যেভাবেই দেখুন না কেন, এই আন্দোলন জাতীয়তাবাদকে একটা অন্য মাত্রা প্রদান করে। ব্রিটিশ শাসন ব্যবস্থার বৈষম্য, শাসক গোষ্ঠীর দমনপীড়ন ও আর্থিক শোষণ মধ্যবিত্ত হিন্দু সমাজকে এই বৈপ্লবিক কার্যকলাপের দিকে ঠেলে দেয়। বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হওয়ার অনেকটা আগে থেকেই মহারাষ্ট্রে বৈপ্লবিক কার্যকলাপ শুরু হয় এবং তার প্রভাব ক্রমে বাংলা, পাঞ্জাব এবং কিছুটা অংশে উত্তরপ্রদেশ এ ছড়িয়ে পড়তে শুরু করে। আজকের উত্তরপ্রদেশ তখন উত্তরপ্রদেশ নামে ছিল না, তখন মধ্য ভারত নামে পরিচিত ছিল। তাই বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রে যে বৈপ্লবিক কর্মতৎপরতা বিকশিত হতে শুরু করে তা জাতীয়তাবাদের এক ভিন্ন রূপ, যাকে রেভলিউশনারি টেররিজম বা বৈপ্লবিক সন্ত্রাসবাদ বা বিপ্লবী রেভলিউশনারি ন্যাশনালিজম, বিপ্লবী জাতীয়তাবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। আমার পরের আলোচনা
বাংলায় বিপ্লবী আন্দোলন। এ প্রসঙ্গে আমি পাঠক সমাজকে বলতে চাই, ভারতে বিপ্লবী আন্দোলন এর ক্ষেত্রে যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, তার মধ্যে অগ্রগণ্য বাংলা। কিন্তু আমি ইতিমধ্যে বলেছি যে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত মহারাষ্ট্রেই প্রথম সংগঠিত হয়। তবে বাংলাতে বিপ্লববাদ ব্যাপকভাবে প্রসারিত হয়। বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রথম বিকাশ ঘটে, যাদেরকে আমরা মিডল ক্লাস বলি। এই মধ্যবিত্ত শ্রেণী বিপ্লবী আন্দোলনে কিন্তু অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে। 1860 খ্রিস্টাব্দের পর থেকেই বাংলায় গুপ্ত সমিতি গড়ে ওঠার প্রচেষ্টা শুরু হয়। নবগোপাল মিত্র তার হিন্দু মেলা 1870-এর মধ্য দিয়ে বিপ্লবী আন্দোলন বা গুপ্ত সমিতি গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং 1870-এর পরবর্তী পর্বে বিখ্যাত ঠাকুর পরিবারের উদ্যোগে সঞ্জীবনী সভা যুব সম্প্রদায়কে সংগঠিত করার ব্যাপারে উদ্যোগী হয়। যদিও এই সভার মূল উদ্দেশ্য ছিল শরীর চর্চা মাধ্যমে যুব সমাজের চরিত্র গঠন করা এবং যুব সম্প্রদায়ের মধ্যে আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার প্রচেষ্টা। তবে এই শতকের শেষের দিকে এসে স্বামী বিবেকানন্দ তার জোরালো বক্তব্য বাংলার যুব সমাজ তথা ভারতীয় যুব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। ওঠো, জাগো। এই যে ওঠো, জাগো বা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক শ্রেয়, এই সমস্ত কথোপকথন বা বক্তব্য মাধ্যমে স্বামীজি ভারতীয় যুব সমাজকে দেশ ও মাতৃকার পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যুব সম্প্রদায়কে তৈরি হওয়ার মন্ত্রে দীক্ষিত করার জন্য প্রদান করেছিলেন। বিবেকানন্দের এই মন্ত্র খুব দ্রুত বাংলার রাজনৈতিক ব্যবস্থায় গুপ্ত সমিতি বা বিপ্লবী
কর্মকলাপকে প্রসারিত করে এবং প্রথম দিকে শরীরচর্চা, ব্যায়াম, কুস্তি এগুলির মধ্য দিয়ে, আখড়া গঠনের মধ্য দিয়ে সমিতিগুলি পরিচালিত হতে শুরু করে এবং বিংশ শতাব্দীর সূচনায় এসে বাংলায় রাজনৈতিক গুপ্ত সমিতি বা বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠার সূচনা ঘটতে থাকে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি, মেদিনীপুরে একটি গুপ্ত সমিতি গঠিত হয় এবং এই সকল সমিতির মধ্যে অনুশীলন সমিতি, যার প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, 24শে মার্চ 1902, তিনি মূলত শরীরচর্চা উদ্দেশ্যে গঠন করেছিলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থ থেকে এর নাম দেওয়া হয়েছিল অনুশীলন সমিতি। সতীশচন্দ্র বসু এবং অন্যান্যদের অনুরোধে বিশিষ্ট ব্যারিস্টার প্রমথ মিত্র অনুশীলন সমিতির সর্বাধিনায়কে পরিণত হন এবং সভাপতির কার্যভার গ্রহণ করেন। ইতিমধ্যে 1901 সালে অরবিন্দ ঘোষ বরোদা থেকে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামক একজন তরুণ বিপ্লবীকে পাঠান। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ করেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শবাদ দ্বারা অনুশীলন সমিতি ব্যায়াম চর্চা, মুষ্টিযুদ্ধ, লাঠি চালানো শিক্ষা এগুলি রপ্ত করতে থাকে এবং তাছাড়াও বক্তৃতা, আলোচনার মাধ্যমে তরুণ সমাজের সামনে স্বদেশপ্রেম এবং বলিষ্ঠ নৈতিক চরিত্র সম্বন্ধে সচেতনতার প্রয়াস অনুশীলন সমিতির মাধ্যমে সংগঠিত হয়। অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, ভগিনী নিবেদিতা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল এর মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা অনুশীলন সমিতির বিভিন্ন আলোচনায় সভায় অংশ নিতেন। ক্রমশ কলকাতা ও তার বিভিন্ন স্থানে, পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে অনুশীলন সমিতির বিভিন্ন শাখা সমিতি গড়ে উঠতে শুরু করে। এরই প্রতিফলন আমরা ঢাকায় অনুশীলন সমিতি গড়ে ওঠার চিত্র লক্ষ্য করি। অনুশীলন সমিতি কার্যকলাপ বাঙালি জাতীয়তাবাদীদের সব অংশকে সমানভাবে প্রভাবিত করেনি। তাদের মধ্যে একাংশ অনুশীলন সমিতির কর্মপন্থায় আস্থা রাখতে পারেননি। অনুশীলন সমিতির
সক্রিয় জঙ্গিবাদ বিরোধিতার আদর্শ বিপ্লবীদের একাংশকে আশাহত করে। ফলে তারা বিকল্প ভাবনা ভাবতে শুরু করে। ইতিমধ্যে ক্ষুদিরামের ফাঁসি, আলিপুর বোমার মামলায় অরবিন্দের রাজনীতি থেকে অবসর গ্রহণ, ঢাকা ষড়যন্ত্র মামলায় পুলিন দাসের কারাদণ্ড, বাংলায় বৈপ্লবিক কার্যকলাপকে স্থিমিত করে দেওয়ার দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে এই সময় বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত সমিতি গড়ে উঠেছিল, তার মধ্যে বরিশালের শঙ্কর মঠ, ময়মনসিংহের সাধনা সমিতি, কলকাতার আত্ম উন্নতি সমিতি, নোয়াখালী, খুলনা ও মাদারীপুরের সমিতিগুলি বাংলার বিপ্লববাদকে এগিয়ে নেওয়ার পথ অবলম্বন করে। এবং এই সময় বৈপ্লবিক আন্দোলনের পদ্ধতি নিয়ে যুগান্তর দলে বৈপ্লবিক এক উদ্যোগ লক্ষ্য করা যায়। যুগান্তর দল ব্যক্তি হত্যা বা সরকারি দমন পীড়নকে থামিয়ে দেওয়ার উদ্যোগী হলে অনুশীলন সমিতির সাথে একটা বিরোধ তৈরি হয়। তার কারণ যুগান্তর দলের যাদুগোপাল মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্রিটিশ বিরোধী শক্তির সাহায্যে সশস্ত্র বিপ্লব সংগঠিত করার উদ্যোগে বিশ্বাসী হয়ে ওঠে এবং সেই মতো তারা বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেওয়ার উদ্যোগী হন এবং বাংলার বিপ্লবীরা গুপ্ত হত্যা এমনকি বিপ্লববাদকে এগিয়ে নেওয়ার স্বার্থে অন্যান্য প্রদেশের বিপ্লবীদের সাথেও সক্রিয় যোগাযোগ তৈরি করে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে বাংলায় বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্ব লক্ষ্য করা যায়। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধ বিপ্লবীদের কাছে যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল, তার পূর্ণ সুযোগ বিপ্লবীরা গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত হয়েছিল। ইংল্যান্ডের শত্রু জাপান এবং জার্মানি ও তুরস্কের কাছ থেকে তারা সামরিক, অর্থনৈতিক বা আর্থিক সাহায্য বা সুযোগের রাস্তাও অবলম্বন করতে থাকে। আর তুরস্কের সাথে যুদ্ধ বাঁধার ফলে বিপ্লবীরা ভারতীয় মুসলমানদের সর্বাংশের নয় বা সর্বাংশের বা সমগ্র মুসলমানদের সমর্থন পেয়েছিলেন এটা আমি বলবো না, কিন্তু মুসলিমদের একাংশ তারা বিপ্লবীদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জাতীয়তাবাদে হিন্দু মুসলিম ঐক্যের
এক ক্ষেত্র রচনা করেছিলেন। এবং এই সময় পাঞ্জাবি বিপ্লবীদের সঙ্গে বাংলার বিপ্লবীদের একটা সংযোগ গড়ে ওঠে। আর এক্ষেত্রে রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল কাশীতে একটি গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে তোলে। বাংলা ও পাঞ্জাবের মধ্যে সেতু রচনা করেছিল বর্তমানের উত্তরপ্রদেশের কাশী, বানারস। এবং গাদার এই সময় প্রথম বিশ্বযুদ্ধের পর্বে গাদার দলে যেসব পাঞ্জাবি বিপ্লবী দেশে ফিরে এসেছিলেন তাদের সাহায্য নেওয়ার প্রয়োজনীয়তাও বাংলার বিপ্লবী সমাজ উপলব্ধি করেছিল। শুধু তাই না, এমনকি বার্লিনে স্বাধীনতা কমিটির প্রতিনিধিত্ব করেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। বিদেশ থেকে অস্ত্রশস্ত্র সাহায্য পাওয়ার উদ্যোগী হয়েছিল বাংলার বিপ্লবীরা। এবং 1914 খ্রিস্টাব্দের আগস্ট মাসে রডা অ্যান্ড কোম্পানি আমদানি করা 50টি মাউজার পিস্তল, অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র ও 46,000 রাউন্ড গুলি বাঘাযতীনের কৌশল মতো বিপ্লবীদের হাতে আসে। এর ফলে বিপ্লবীদের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। রাসবিহারী বসু সৈন্যবাহিনী ও বিপ্লবী সংগঠনের সাহায্যে অভ্যুত্থান ঘটানোর এক পরিকল্পনাও করে, কিন্তু নানান কারণে তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবং 1915 সালে বাঘাযতীন শহীদ হন বুড়িবালামের যুদ্ধ, যা ভারতের বৈপ্লবিক সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সমস্ত বিপ্লবীরা পরাজিত হলেও তাদের সংগ্রাম কোনো অংশে কম কৃতিত্বের নয়। তাদের সাহসিকতা, আত্মবলিদান এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের যে সক্রিয়তা, তা ক্রমেই উত্তর ভারতে রাজনীতিকে প্রভাবিত করে। রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল এর নেতৃত্বে গুপ্ত বৈপ্লবিক কার্যকলাপ কিন্তু পুলিশের নজর এড়িয়ে যায়নি। ফলে তারা দেশ ছেড়ে জাপানে পালিয়ে যেতে বাধ্য হন। এক্ষেত্রে জাপানে যান রাসবিহারী বসু এবং শচীন্দ্র সান্যাল যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাই 1915 থেকে ভারত সরকার ক্রমাগত ভারত রক্ষা আইন পাশ করে বহু সংখ্যক বিপ্লবীদের বিনা বিচারে বন্দী করে এবং
বাংলায় বিপ্লববাদ কিছুটা ভাটা পড়ে এবং সেই ভাটা কাটিয়ে উঠতে উঠতে 1930 এর দশকে আবার বিপ্লবী আন্দোলন সক্রিয় রূপ ধারণ করে। বলা যায় বিপ্লবী আন্দোলন এক নতুন জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের পথ প্রদর্শন করে। আমার এই পর্বের আলোচনা মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন। আমি ইতিমধ্যে বলেছি বাংলাতে বিপ্লববাদ যেভাবে বিকশিত হয় তার সূচনাটা কিন্তু মহারাষ্ট্রে হয়েছিল। তাই মহারাষ্ট্র হলো ভারতের বিপ্লববাদের প্রথম পীঠস্থান। বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত তার ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থে জানিয়েছেন যে ভারতে বিপ্লববাদে ক্ষেত্রে মহারাষ্ট্র প্রদেশ পথপ্রদর্শক ছিল এবং এই প্রদেশ এক নতুন রাজনৈতিক পথের সন্ধান দিয়েছিল। গুপ্ত সমিতির মাধ্যমে বৈপ্লবিক কার্যকলাপ চালানোর ক্ষেত্রে যিনি স্মরণীয় তিনি হলেন বাসুদেব বলবন্ত ফাড়কে। 1845 থেকে 1883 তার এই সংক্ষিপ্ত জীবন পর্বে তিনি স্মরণীয় হয়ে আছেন বিখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার। মনে করেন মহাবিদ্রোহ উত্তর পর্বে ব্রিটিশ শাসনের উচ্ছেদ কল্পে প্রথম যে গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে তোলার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি হচ্ছেন বাসুদেব বলবন্ত ফাড়কে, যাকে ডক্টর মজুমদার জঙ্গি জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। মহারাষ্ট্রের চিৎপ্রাবণ ব্রাহ্মণ এই সন্তান 1876-77 সালে বোম্বাই প্রেসিডেন্সিতে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় তাতে সরকারের নিষ্ক্রিয়তাকে লক্ষ্য করে ভারতীয়দের দুরবস্থাকে পর্যবেক্ষণ করে ভারতীয়দের এই দৈন দুর্দশার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করেন। তাই তিনি সক্রিয় রাস্তায় ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করার ভাবনায় চালিত হন। ফার্কের সশস্ত্র বিপ্লবের পর তৎকালীন শিক্ষিত ভারতীয় মধ্যবিত্তরা বা মারাঠি সমাজও সে অর্থে গ্রহণ করেনি। তাই তিনি
রামোসিস, কোল, ভিল, থাঙ্গর প্রভৃতি উপজাতি বা অনুন্নত সম্প্রদায়ের মানুষকে নিয়ে শিবাজী মহারাজের আদর্শে এক বিপ্লবী বাহিনী গড়ে তোলেন। এই সেনাবাহিনীতে রোহিলা সর্দার ইসমাইল খান 500 রোহিলা সৈন্য যোগ দিয়েছিল ব্রিটিশ শাসনকে উচ্ছেদের এই পরিকল্পনায়। বাসুদেব বলবন্ত ফাড়কে বিপ্লবী সংগঠন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এবং বিপ্লবী আন্দোলনকে পরিচালনার জন্য অর্থ সংগ্রহের জন্য এমনকি ডাকাতি মতো পথও বেছে নিয়েছিলেন। রেল চলাচল ও ডাক ব্যবস্থাকে বিপর্যস্ত করার উদ্যোগ নিয়েছিলেন এবং বিভিন্ন জেলে বন্দীদের মুক্তি করে তাদের বিপ্লবী সেনাবাহিনীতে দীক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সেই মতো মহারাষ্ট্রের পুনে পার্শ্ববর্তী গ্রামগুলিতে আক্রমণ চালিয়ে শোষক মহাজন সাহুকারদের এবং ব্রিটিশ কর্তৃপক্ষকে নানান ভাবে ব্যস্ত করে তুলেছিলেন। তবে ফার্কের এই সশস্ত্র বিপ্লবের পর খুব বেশি দিন চলেনি, সরকার তাকে গ্রেপ্তার করে এবং 1879 সালে বিচারে তাকে যাবজ্জীবন দ্বীপান্তর, শোনা যায় আরব দেশের এডেনের জেলে তাকে পাঠানো হয় এবং সেখানে 1883 সালে বন্দী অবস্থায়, কারাগারে বন্দী অবস্থায় যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে মহারাষ্ট্র বৈপ্লবিক কার্যকলাপ একটা সীমিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছিল, কিন্তু তিনি তার যোগ্য উত্তরাধিকারী হয়তো তৈরি করে যেতে সফল হয়েছিলেন। আর 19 শতকের শেষ লগ্নে এসে সেই যোগ্য উত্তরাধিকারী হয়ে উঠেছিলেন বাল গঙ্গাধর তিলক, যিনি মহারাষ্ট্রে পুনরায় বৈপ্লবিক চেতনা জাগরণ ঘটিয়েছিলেন। তিনি মারাঠা ও কেশরী পত্রিকার মাধ্যমে মারাঠি যুব সম্প্রদায়কে এই বার্তা দিতে চেয়েছিলেন যে দেশ মাতৃকার মুক্তির জন্য গণপতি ও শিবাজী উৎসবের মাধ্যমে সমস্ত যুব সম্প্রদায় এর মানুষকে এগিয়ে আসতে হবে এবং শিবাজী উৎসবের মধ্য দিয়ে শিবাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনকে এগিয়ে নেওয়া। 1896 সালে মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিলে মারাঠাবাসীর জীবনে চরম দুর্দশা নেমে আসে। এই দুর্দশাকে খুব কাছ থেকে দেখেছিলেন দামোদর হরি চাঁপেকর ও বালকৃষ্ণ হরি চাঁপেকর নামে পুনার
অঞ্চলে দুই যুবক, যারা এই অঞ্চলে একটা গুপ্ত সমিতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এবং চাপেকার ভ্রাতৃদ্বয় প্লেগ কমিশনার কে 1897 সালের 22শে জুন কে হত্যা করে। প্লেগ কমিশনার র্যান্ড ও তার সহকারী আয়াস্টকে তারা হত্যা করেছিলেন এবং চাপেকার ভাইদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুলিশকে যিনি সাহায্য করেছিলেন সেই গণেশ ও রামচাঁদ ভাইদের হত্যা করেছিলেন চাপেকার ভাইদের তৃতীয় ভাই। বিচারে চাপেকারদের ফাঁসি হয়েছিল বা প্রাণদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু মহারাষ্ট্রের বিপ্লববাদ থেমে থাকেনি। মহারাষ্ট্রের বিপ্লববাদ বিস্তারে বাল সমাজ এবং আর্য বান্ধব নামে দুই গুপ্ত সমিতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাগপুর, ওয়ার্ধার মতো অঞ্চলে এর শাখা দ্রুততার সাথে বিস্তার লাভ করে এবং বাসুদেব বলবন্ত ফাড়কের মতোই এই সমিতি ভিল, কোল্ড প্রভৃতি উপজাতিতে নিয়ে সেনাবাহিনী গড়ে তোলে এবং এই সমিতির প্রধান সদস্যরা ছিলেন পান্ডুরাম, খানখোজে, ব্রজচাঁদ পোদ্দার, যমুনালাল বাজাজ প্রমুখ ব্যক্তিত্ব। এবং কিছুদিনের মধ্যে মহারাষ্ট্রের বিপ্লববাদ এর ক্ষেত্রে বা মহারাষ্ট্রের বিপ্লববাদকে প্রসারিত করার জন্য পাঞ্জাবের লালা রাজপত রায়, ভাই পরমানন্দ ও বাংলার বিপ্লবীদের সাথে সংযোগ গড়ে তোলে এবং এইভাবে চাপেকার ভ্রাতৃদ্বয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণেশ সাভারকার ও তার ছোট ভাই বিনায়ক দামোদর সাভারকার নাসিকে মিত্র মেলা নামে একটি বিপ্লবী সংস্থা প্রতিষ্ঠা করেন এবং দামোদর সাভারকার 1904 সালে লন্ডনে যান। তার পরবর্তী পর্বে অভিনব ভারত এর নেতৃত্ব দেন তার দাদা গণেশ সাভারকার এবং কিছুদিনের মধ্যে দামোদর বিনায়ক সাভারকার রুশ বিপ্লবীদের কাছ থেকে বোমা তৈরি কৌশল আয়ত্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং মহারাষ্ট্রের বিপ্লবী কার্যকলাপকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাভারকারের অনুগামী ধিংরা, যিনি 1909 সালে 1 জুলাই কার্জন উইলি নামে এক অত্যাচারী ইংরেজ রাজপুরুষকে লন্ডনে হত্যা করেছিলেন।
মহারাষ্ট্রের অন্যান্য বিপ্লবীদের মধ্যে কেজি খারে ও কার্ভের নামও উল্লেখযোগ্য। যাই হোক, নাসিক ষড়যন্ত্র মামলার পর মহারাষ্ট্রের বৈপ্লবিক সন্ত্রাসবাদ স্তিমিত হয়ে আসে। আমার পরবর্তী আলোচনা পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন। আমি শুরুতেই বলেছি যে ভারতের বিপ্লববাদের ইতিহাসে মহারাষ্ট্র, বাংলা এবং পাঞ্জাব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং সময়ের স্বল্পতা আমাকে বিপ্লবী আন্দোলন সম্পর্কে আলোচনাকে খুব বেশি প্রসারিত করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তথাপি আমি বলতে চাই, মহারাষ্ট্র ও বাংলার মতো পাঞ্জাবেও বৈপ্লবিক তৎপরতা ছিল নজর কাড়া। ব্রিটিশ শাসনের প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শোষণ, উচ্চতর রাজস্বের হার, জলসেচ কর, কৃষি প্রধান মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। পাঞ্জাবের মানুষ বেকার প্রথা, ঘন ঘন দুর্ভিক্ষ এবং ব্রিটিশ সরকারের উদাসীনতায় অতিষ্ঠ হয়ে তাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চারিত হয়েছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ছিল পাঞ্জাবে বৈপ্লবিক সন্ত্রাসবাদী আন্দোলন। বাংলায় বিপ্লবী কার্যকলাপে পাঞ্জাবের বিপ্লবীদের যে রসদ ঝুঁকিয়েছিল বাংলার বিপ্লবী কার্যকলাপ, সেটাও ছিল যথেষ্ট আকর্ষণীয়। প্রবাসী বাঙালি জে এম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 1904 সালে সাহারানপুরে প্রথম গুপ্ত সমিতি গড়ে ওঠে। পরে এই সমিতির প্রধান কার্যালয় স্থানান্তরিত হয় রুক্কি ইঞ্জিনিয়ারিং কলেজে বা রুক্কি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এই গুপ্ত সমিতির দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হন এবং কিছুদিনের মধ্যে লালা হরতাল, অজিত সিং এবং সুপি অম্বা প্রসাদ পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হন। দ্রুত বিপ্লবী কার্যকলাপ এগিয়ে চলতে থাকে। এখানকার বিপ্লবীরা ঝঙ্গের শিয়াল, ভারত মাতা, স্বরাজ প্রভৃতি পত্রিকার মাধ্যমে বিপ্লববাদের প্রচার বা প্রসার ঘটান এবং বাংলার বিপ্লবীদের সঙ্গে পাঞ্জাবের বিপ্লবীদের একটা ঘনিষ্ঠ সংযোগ গড়ে উঠেছিল এবং এক্ষেত্রে শ্রীশচন্দ্র ঘোষ, চন্দ্রকান্ত দুই প্রদেশের বিপ্লবীদের মধ্যে সেতু রচনা করেছিলেন এবং পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আর্য সমাজের সদস্যরাও সক্রিয়ভাবে যুক্ত থেকেছিলেন এবং 1909 সালে পাঞ্জাবের সন্ত্রাসবাদী আন্দোলনের নেতৃত্ব দেন লালা হরতাল। আমি সন্ত্রাসবাদ কথাটি বারংবার উল্লেখ করলেও বা জঙ্গি সন্ত্রাসবাদ কথাটি বারংবার উল্লেখ করলেও আমি আমার পূর্ববর্তী আলোচনায় বলেছি যে ওসামা বিন লাদেন
বা সাম্প্রতিককালে যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় তার সাথে 19 শতকের বৈপ্লবিক সন্ত্রাসবাদের তফাৎ ছিল। তাই সন্ত্রাসবাদ শব্দটাকে আপনারা বর্তমান পর্বের সন্ত্রাসবাদী শব্দের সাথে একই অর্থে গ্রহণ করবেন না। 1909 এর এই পাঞ্জাবে যে সন্ত্রাসবাদী আন্দোলন এর নেতৃত্ব দেন লালা হরদয়াল, জে এম চট্টোপাধ্যায়, দীননাথ, অবোধ বিহারী, আমির চাঁদ, বাল মুকুন্দ প্রমুখ বিপ্লবীরা, যারা বিপ্লবী রাসবিহারী বসুর সাথেও সংযোগ রক্ষা করেছিলেন। আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে কাশী হয়ে উঠেছিল বাংলা এবং পাঞ্জাবি বিপ্লবীদের একটা মেলবন্ধনের স্থান। পাঞ্জাবি বিপ্লবী কার্যকলাপের প্রাণপুরুষ ছিলেন অজিত সিং, শহীদ ভগৎ সিং এর কাকা, এবং তার সহযোগী আগা হায়দার ও সৈয়দ হায়দার রিজা গোপনে অস্ত্র সংগ্রহ ও বোমা তৈরির কাজে যুব সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং অজিত সিং, লালা হরদয়াল, রাসবিহারী বসু প্রমুখ, যারা পাঞ্জাব বাংলা মধ্যে মেলবন্ধন ঘটিয়ে বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন, তারা কিন্তু বিভিন্ন সময় কিছুটা বাধারও সম্মুখীন হয়েছিলেন। বিশেষ করে এ প্রসঙ্গে আমি বলতে চাই যে একটা বৃহত্তর পরিকল্পনা 1915 সালে সংগঠিত হয়েছিল, কিন্তু কৃপাল সিং নামে একজন বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করে বিপ্লবীদের কর্মপ্রক্রিয়াকে ভেস্তে দিয়েছিলেন এবং লাহোর ষড়যন্ত্র মামলায় রাসবিহারী বসু, পি এন ঠাকুর, যারা ছদ্মনামে জাপানে পালিয়ে যান, জি ভি পিংলে ও ভাই পরমানন্দ ধরা পড়েন, তাদের বিচার হয় এবং পাঞ্জাব ও বাংলার বিপ্লবীরা কিন্তু বিপ্লববাদকে ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও প্রসারিত করার উদ্যোগ নিয়েছিলেন। পঞ্চম লাইট পদাতিক বাহিনীর এবং 36 নম্বর শিখ ব্যাটালিয়নেও বিপ্লবী আন্দোলনের আঁচ পড়েছিল এবং বিপ্লবী আন্দোলন এর মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। বিচারে জমাদার চিস্ত খান ও জমাদার আব্দুল গনি ও সুবেদার দাউদ খানের প্রাণদণ্ড হয়। এইভাবে বিপ্লববাদ মহারাষ্ট্র, বাংলা এবং পাঞ্জাবে বিকশিত হয়। পাঠক সমাজকে আমি আমার পরবর্তী আলোচনার মাধ্যমে বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ এবং বিপ্লবী আন্দোলনের তাৎপর্যগত দিক এবং সার্বিকভাবে জাতীয়তাবাদের ওপরে আমাদের যে ভাবনা চিন্তা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। ধন্যবাদ আজকের আলোচনার জন্য এবং পাঠক সমাজকে শ্রোতা হিসেবে থাকার জন্য।